বাংলার প্রাচীন এক নদী, নাম সরস্বতী, যে নদীর উল্লেখ পাওয়া যায় মনসামঙ্গল কাব্যে। মনসামঙ্গল অনুসারে চাঁদ সওদাগর ছিলেন বঙ্গভূমির প্রভাবশালী এক বণিক, যিনি তাঁর সপ্ত বাণিজ্য তরী নিয়ে ভিন দেশে বাণিজ্য করতে যেতেন। চাঁদ সওদাগরের বাণিজ্য পোতের সাগর যাত্রার পথটি ছিল সরস্বতী নদীর তীরে সপ্তগ্রাম থেকে উজানে ত্রিবেণী হয়ে সাগর। মনসামঙ্গল কাব্যের আদি কবি কালাহারি দত্তর বর্ণনা অনুসারে সরস্বতী নদী অধুনা রূপনারায়ণের নদী খাত বরাবর বয়ে মোহনায় পড়ত তাম্রলিপ্ত হয়ে। তখন সরস্বতীর শাখা বা উপনদী ছিল রূপনারায়ণ, দামোদর সহ অনেক ছোট ছোট নদী। তাম্রলিপ্ত ছিল একটি সমৃদ্ধ সমুদ্র বন্দর। মনসামঙ্গলকে অনেকে মিথ বা হিন্দু উপকথা অথবা সাংস্কৃতিক পালা বলে মনে করলেও ১৬৬০ সালের স্যার ভ্যান ডেন রুকের তৈরি করা মানচিত্রে সরস্বতী নদীর প্রাচীন অস্তিত্ব সম্পর্কে জানা যায়। বিভিন্ন ঐতিহাসিক দস্তাবেজ থেকে জানা যায় প্রাচীন বঙ্গভূমির ৩টি বাণিজ্য বন্দরের অবস্থান: চট্টগ্রাম, সপ্তগ্রাম ও তাম্রলিপ্ত বন্দর। হুগলির সপ্তগ্রাম ছিল প্রধান নদী বন্দর। সরস্বতী নদীর তীরে অবস্থান সপ্তগ্রামের। ভাগীরথীর প্রধান শাখা নদী স্রোতস্বিনী সরস্বতী। ত্রিবেণী থেকে দক্ষিণ পশ্চিম হয়ে সরস্বতী নদী বয়ে চলত আপন গতিতে। মধ্যযুগীয় বাংলার প্রধান নদীবন্দর সপ্তগ্রাম এবং ওই সপ্তগ্রামই ছিল বঙ্গভূমির দক্ষিণ ভাগের প্রধান বাণিজ্যিক নগরী। সপ্তদশ শতাব্দী থেকে ধীরে ধীরে সরস্বতী নদীর উৎপত্তি স্থলে পলি জমতে শুরু করে। সরস্বতী নদী ক্রমশ স্রোতহীন হয়ে পড়ায় সপ্তগ্রাম বন্দর নগরীর পত্তন হয়। বিশিষ্ট ইংরেজ ভূসামাজিক অনুসন্ধানকারী স্যার H.E.A. কটন তাঁর ক্যালকাটা বেঙ্গল তথ্য বিবরণীতে লিখেছেন, সরস্বতী নদী ও সপ্তগ্রাম নগরের মধ্যেই কলকাতা মহানগরের নিউক্লিয়াস লুকিয়ে আছে। ১৫৬৩ সালে ভেনীয় পর্যটক সিজার ফেডারিকের বিবরণেও বাংলার সরস্বতী নদীর কথা ও সপ্তগ্রাম বন্দর নগরের কথা উল্লেখ আছে। ইংরেজ বণিক স্যার রালফ ফিচ ইংল্যান্ডের এক বণিক সভায় বলেছিলেন, উত্তর আফ্রিকার শহরগুলির তুলনায় সপ্তগ্রাম রূপকথার নগরী। সপ্তগ্রামের সরস্বতী নদীকে তাঁদের দেশের টেমস নদীর সাথে তুলনা করেছিলেন। পর্তুগিজ পর্যটক টোমে পাইসের মহান কীর্তি সুমা ওরিয়েন্টাল গ্রন্থে সপ্তগ্রাম বন্দরে একসাথে ৩০টি বাণিজ্য জাহাজ নোঙর করতে পারত। ১৫১৬ সালে রচিত সুমা ওরিয়েন্টাল থেকে স্পষ্ট সরস্বতী কত বড় নদী ছিল। সরস্বতী নদীর সুদীর্ঘ ইতিহাস আছে। এ নদীর নাম সরস্বতী হবার পেছনেও আছে নানা গল্প ও কল্পকাহিনী। ১৬ শতক অবধি একটি বড় আকারের নদী ছিল। নাব্যতা, গভীরতা ছিল অনেক। গোটা নদীটি ছিল ১৮০ ফুটেরও বেশি চওড়া। কিন্তু বর্তমানে সবটাই ইতিহাস। আজকের সরস্বতী নদীকে দেখলে মিলিয়ে নেওয়া যায় না তার অতীতকে। ব্রিটিশ নদী বিশেষজ্ঞ বুকান বুচার ১৮৯৬ সালে এক জরিপকে উল্লেখ করে ব্রিটিশ ইঙ্গক গেজেটে লিখেছেন, সরস্বতী নদীর দৈর্ঘ্য ৮১ কিলোমিটার। পলি পড়ে যাবার জন্য প্রস্থ কমে গেছে প্রায় অর্ধেকে। তিনি আরও উল্লেখ করেন, ১৬ শতকের শেষ দিক থেকেই সরস্বতীতে পলি জমতে শুরু করে। এই নদী সংস্কার করলে সপ্তগ্রাম বন্দরকে পুনরুজ্জীবন দেওয়া যাবে। কলকাতার পাশাপাশি সপ্তগ্রাম বন্দরও ব্রিটিশ বাণিজ্যের সুবিধা বাড়াবে। বাংলা নদী মাতৃক দেশ। গঙ্গার পাশাপাশি আরও একাধিক শাখা নদী ছিল তার, যার মধ্যে বহু নদীর জমি দখল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। সোনাই, অঞ্জনা, সমুদা, বেতাই নদীর অবস্থান নেই বললেই চলে। একসময় নদীপথকে কেন্দ্র করে মূলত ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল। মৎস্যজীবীদের একটা বড় মাধ্যম ছিল নদী। গতির সাথে পাল্লা দিয়ে সময়ের হাত ধরে নদী হারাচ্ছে তার গৌরব, হারাচ্ছে নাব্যতা। সংস্কারের অভাবে পলি পড়ে নষ্ট নদীপথ। সড়ক ও রেলপথের গুরুত্ব বাড়লে নদীপথের উপর গুরুত্ব কমে যায়। সেই সাথে প্রশাসনের উদাসীন মনোভাবে নদী হারায় তার স্বাভাবিক রূপ, যেমনটা হয়েছে অতি প্রাচীন নদী সরস্বতী নদীর ক্ষেত্রে, যার সাথে কয়েকশো বছরের ইতিহাস রয়েছে। সে নদীর কথা ইতিহাসের পাতায় লেখা থাকলেও বাস্তব রূপটা ভয়ঙ্কর, যেন ছিল বিড়াল, হয়ে গেল রুমাল।
যে নদীপথে চাঁদ সওদাগর বাণিজ্য করতে আসতেন, যে নদীর কথা ইতিহাসবিদরা স্বীকার করে নিয়েছেন, যাকে কেন্দ্র করে বাংলার অন্যতম বন্দর সপ্তগ্রাম বন্দর তৈরি হয়েছিল, আজ সবই ইতিহাস। দখল হয়েছে নদীর জমি, গড়ে উঠেছে বসতি। সরস্বতীকে উপেক্ষা করি স্মৃতির অবগাহনে আজও খোঁজেন অঞ্চলের মানুষ সরস্বতীকে।